খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। কাজানে আজ ষোড়শ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে তিনি রাশিয়া এবং ইরানের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আগামীকাল চীনের রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর বৈঠক হতে চলেছে বলে বিদেশ সচিব জানিয়েছেন। এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত একটি কৌশলগত কণ্ঠস্বর বলে সিঙ্গাপুর অভিমত ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আগামী 4 মাসের মধ্যে সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের শর্তাবলীকে আরও প্রাসঙ্গিক করে তুলবে। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্র বিধানসভার 1 দফা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত ঘূর্ণাবর্তটি আজ সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পূর্ব উপকূল রেল আগামীকাল থেকে পরবর্তী 3 দিন 198টি ট্রেন বাতিল করেছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সরকার উপকূলবর্তী জেলাগুলিতে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে। মালয়েশিয়া পুরুষদের অনূর্ধ্ব 21 সুলতান জোহর কাপ হকি টুর্নামেন্টে ভারত মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজানে ষোড়শ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মানবিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনকে নতুন দিল্লি পুরোপুরি সমর্থন করে। रूस और यूक्रेन के बीच चल रहे संघर्ष के विषय पर हम लगातार संपर्क में रहे हैं। हमारा मानना है कि समस्याओं का समाधान शांतिपूर्ण तरीके से ही होना चाहिए। शांति और स्थिरता की जल्द से जल्द बहाली का हम पूरी तरह समर्थन करते हैं। हमारे सभी प्रयास मानवता को प्रमुखता देते हैं। आने वाले समय में भी भारत हर संभव सहयोग देने के लिए तैयार है। প্রধানমন্ত্রী বলেন, 15 বছরের ব্রিক্স তার বিশেষ পরিচয় তৈরি করেছে এবং এখন বিশ্বের অনেক দেশ এই জোটে যোগ দিতে চাইছে। প্রধানমন্ত্রী কাজানে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়া এবং ইউক্রেন সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বার করতে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। শ্রী মোদীর রাশিয়া সফর নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইরানের চাবাহার বন্দর নিয়ে সে দেশের রাষ্ট্রপতি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে সীমান্তে নজরদারি চালানো নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশ কিছু দিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামীকাল চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলেও শ্রী মিশ্রি জানিয়েছেন। I can confirm that there will be a bilateral meeting held between Prime Minister Modi and President Xi Jinping tomorrow on the sidelines of the BRICS summit. The exact time and other logistics are being worked out, but the meeting will take place tomorrow. ভারত ও সিঙ্গাপুর শিল্প সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বিশেষ করে স্বয়ংক্রিয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশেষ ক্ষেত্রগুলিতে বিশেষ নজর দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী ডক্টর এন.জি. ইংহেন আজ নতুন দিল্লিতে 6ষ্ঠ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। উভয় মন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। পরে ইংহেন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেন যে এশিয়া শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত একটি কৌশলগত কণ্ঠস্বর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আগামী 4 মাসের মধ্যে সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের শর্তাবলীকে আরও প্রাসঙ্গিক করে তুলবে। গান্ধীনগরের মহাত্মা মন্দিরে অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ড সম্পর্কিত 14তম অল ইন্ডিয়া কনফারেন্সের উদ্বোধন করে মন্ত্রী সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় এই বাহিনীর মানোন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ये जो संगठन है समाज के एक वर्ग को समाज की सुरक्षा और सेवा के साथ जोड़ने का काम और ये भावना को जागरूक करना ये हम सब की जिम्मेदारी है। और विकसित भारत के निर्माण का जो संकल्प श्रीमान नरेंद्र मोदी जी ने लिया है वो संकल्प तभी हम जीवित कर सकते हैं कि सेवा और सुरक्षा ये दोनों आयामों को सिविल डिफेंस और होमगार्ड के माध्यम से हम चरितार्थ करें। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, 4G চালু করার পর থেকে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর গ্রাহক সংখ্যা গত 6 মাসে 75 লক্ষ থেকে বেড়ে 1,80,00,000 হয়েছে। নতুন দিল্লিতে আজ বিএসএনএল এর নতুন লোগো এবং 7টি পরিষেবার সূচনা করে মন্ত্রী বলেন, ভারত বিশ্বের 6টি দেশের মধ্যে রয়েছে যারা তাদের নিজস্ব 4G টেলিকম নেটওয়ার্ক বিকাশ করছে। শীঘ্রই এই নেটওয়ার্ক 5G তে পরিবর্তিত হবে। বিএসএনএল এর নতুন লোগো শক্তি, বিশ্বাস এবং আরও বেশি সুলভতার প্রতীক। নতুন লোগো ছাড়াও বৈপ্লবিক
সার্বিক পরিবর্তন আনার লক্ষ্যে চালু হয়েছে স্প্যাম ফ্রি নেটওয়ার্ক, ন্যাশনাল ওয়াইফাই রোমিং, ইন্টারনেট ফাইবার টিভি, এনি টাইম সিম কিয়স্ক, ডাইরেক্ট টু ডিভাইস সার্ভিস, পাবলিক প্রোটেকশন অ্যান্ড ডিজাস্টার রিলিফ এবং খনিতে প্রথম প্রাইভেট 5G। খবর শুনছেন আকাশবাণী থেকে। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্র বিধানসভার এক দফা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঝাড়খণ্ডে 29 অক্টোবর পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে, পরের দিনে সেগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 1 নভেম্বর। এই দফায় 38টি আসনে আগামী 20 নভেম্বর ভোট গ্রহণ। উল্লেখ্য, ঝাড়খণ্ডের 2 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, গণনা 23 নভেম্বর। এদিকে রাজ্যে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। এ পর্যন্ত 25 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 25 অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মহারাষ্ট্রে 29 অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে, পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 4 নভেম্বর। 20 নভেম্বর 288টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত ঘূর্ণাবর্তটি আজ সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়ে ঘন্টায় 7 কিলোমিটার বেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি বিকেল 5:30 নাগাদ পারাদ্বীপের 690 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপের 740 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়ার 710 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এই নিম্নচাপ ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বৃহস্পতিবার 24 তারিখ সকালে তা অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ওই দিন রাত 11:30 থেকে শুক্রবার ভোর 5টার মধ্যে পুরী ও সাগরদ্বীপ দিয়ে তার স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উড়িষ্যার উপকূলবর্তী কেন্দ্রপাড়া, বালাসোর, পুরী সহ একাধিক উপকূলবর্তী এলাকায়। দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে 2 রাজ্যের প্রশাসন। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম ইঞ্জেকশন এবং ডায়রিয়ার ওষুধ মজুত রাখতে বলা হয়েছে। পূর্ব উপকূল রেল আগামীকাল থেকে পরবর্তী 3 দিন 198টি ট্রেন বাতিল করেছে। খোলা হয়েছে সাইক্লোন সেন্টার। দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল থেকে শনিবার পর্যন্ত দুর্যোগপ্রবণ 9 জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এ সংক্রান্ত এক বৈঠকে জানান, বিপর্যয় মোকাবিলার প্রশাসন সদা তৎপর রয়েছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার পুরোপুরি প্রস্তুত আছে। স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই দুটো জায়গাতেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়ে গেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। জনগণকে যারা ওইসব এলাকায় থাকেন তাদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এছাড়াও এসডিআরএফ এনডিআরএফ টিমও মোতায়েন করা হয়ে গেছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোতে ফেরি চলাচলও বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 23 থেকে 26 অক্টোবর 7টি জেলার সমস্ত স্কুলকে ছুটি দেওয়া হয়েছে। ওড়িশার 14টি জেলাতেও স্কুল কলেজ বন্ধ থাকবে। কলকাতা ও হলদিয়া বন্দরে 1 নম্বর বিপদ সংকেত এবং সাগরদ্বীপে 3 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল 2023 নিয়ে সংসদের যৌথ কমিটি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সাসপেন্ড করেছে। তাই একদিন তিনি কমিটির বৈঠকে যোগ দিতে পারবেন না। আজ সংসদ ভবনে যৌথ কমিটির বৈঠকে তার অভব্য আচরণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বচসা বাধে। উল্লেখ্য, বিজেপি সাংসদ জগদম্বিকা পালের পৌরোহিত্যে কমিটির আজকের বৈঠকে এই আইন সম্পর্কে কটকের জাস্টিস ইন রিয়েলিটি পঞ্চশাখা বাণী প্রচার মণ্ডলী এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের 5 সাংসদের মতামত ও পরামর্শ শোনার কথা ছিল। পরে এ ব্যাপারে জগদম্বিকা পাল বলেন, ये पार्लियामेंट का मामला है। हमने श्री ओम बिरला जी को फोन पे घटना के तत्काल बाद उनको अवगत करा दिया है, क्योंकि इतनी बड़ी घटना थी। जेपीसी की मीटिंग पहली बार को एडजर्न करना पड़ा मजबूरी में, क्योंकि जिस तरीके से वहाँ घटना हो गई थी, ये देश को क्या संदेश आ गया है। और उनकी पार्टी को भी सोचना चाहिए कि किस तरह से अपने सदस्य का क्या आचरण है, उस आचरण को किस तरीके से वो कंट्रोल करेंगे। फिर पार्लियामेंट्री डेमोक्रेसी में हिंसा की जगह कहाँ है। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এবং স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার রাজ্য স্তরে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। মুখ্য সচিব মনোজ পন্ত আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। আরজিকর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা মেয়ের হত্যার ন্যায় বিচারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শরণাপন্ন হয়েছেন। ইমেল মারফত শ্রী শাহকে চিঠি দিয়ে জানিয়েছেন, এই ঘটনার পর তারা অসহায় বোধ করছেন, রয়েছেন প্রচন্ড মানসিক চাপে। মালয়েশিয়ার তামনদায়া হকি স্টেডিয়ামে আজ পুরুষদের অনূর্ধ্ব 21 সুলতান জহর কাপ হকি টুর্নামেন্টে ভারত তাদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। কাজানে আজ ষোড়শ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে তিনি রাশিয়া এবং ইরানের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আগামীকাল চীনের রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর বৈঠক হতে চলেছে বলে বিদেশ সচিব জানিয়েছেন। এশিয়া শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত একটি কৌশলগত কণ্ঠস্বর বলে সিঙ্গাপুর অভিমত ব্যক্ত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।